প্রথম বাক্যটিতে বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের পাঠ 1 ও 2 সম্পর্কে আজকে আমরা জানবো, যেখানে আছে প্রতীক, সংকেত, প্রযোজনী। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো প্রতীক সম্পর্কে। প্রতীক কি? এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118। এই 118টি মৌলের কিন্তু প্রত্যেকেরই তাদের নিজস্ব প্রতীক রয়েছে। সাধারণত মৌলের প্রতীক হয়ে থাকে যে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের একটা বা দুটো অক্ষর নিয়ে। আমরা সংখ্যাটা একটু দেখি। মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে। তাহলে যে কোনো একটা মৌলের পূর্ণ নাম তার সংক্ষিপ্ত রূপটাই তার প্রতীক লেখা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখো একটা ছক আছে, ছকের মধ্যে এদিকে মৌলের নামগুলো লেখা আছে আর ওইদিকে তাদের প্রতীক। আমরা একটা একটা করে দেখি। প্রথমে লিখলাম আমরা কি হাইড্রোজেন। হাইড্রোজেনের ইংরেজি যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে এবার দেখো এর প্রথম অক্ষর হচ্ছে এইচ। তাহলে ইংরেজি নামের একটা বা দুটো অক্ষর নেবো, তাহলে প্রথম অক্ষর হচ্ছে এইচ। তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। এরপর একটা অক্সিজেন। তেমনি অক্সিজেনের ইংরেজি নামটা লিখলাম, এর প্রথম বর্ণ হচ্ছে ও, তাহলে সেখান থেকে লিখবো আমরা ও। তাহলে এটি হচ্ছে আমাদের অক্সিজেনের প্রতীক। এবার একইভাবে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইংরেজিটা হচ্ছে এরকম। তো ইংরেজি বানান থেকে দেখতেছি প্রথমেই আছে এন, তাহলে নাইট্রোজেনের প্রতীক হিসেবে লেখা হয়ে থাকে এন। এবার দেখো ক্লোরিন। ক্লোরিনে কিন্তু আমরা শুধু সি লিখি নাই, সি এর সাথে এলও লিখেছি। এবার ক্লোরিনের ইংরেজি নামটা হচ্ছে এইরকম। আমরা একটু আগে বললাম যে এই প্রতীক লিখতে গেলে যে কোনো একটা বা দুটো অক্ষরকে নেওয়া হয়ে থাকে। তো ক্লোরিনের দেখো উচ্চারণের সময় কিন্তু আমাদের এল এর উপরে যোগটা আসে, তাহলে সেজন্য আমরা ক্লোরিনের জন্য নেই সি আর এল। এটা উজ্জ্বল থাকে লিখে আমরা সি আর এল দিয়ে ক্লোরিনের প্রতীক লিখবো। তারপর আছে সোডিয়াম। এখন দেখো সোডিয়ামের বানানে তো আর প্রথমে এন আসে না, কিন্তু লেখা আছে এন আর এ হচ্ছে সোডিয়ামের প্রতীক। তাহলে সেটা কেন? মৌলের প্রতীক যে সবসময় ইংরেজি নাম থেকে আসবে তা কিন্তু না, ইংরেজি বা ল্যাটিন নাম। তাহলে সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম। এবার ন্যাট্রিয়ামের দেখো প্রথম দুটো বর্ণ কি এন আর এ, সেজন্য সোডিয়ামের প্রতীক হিসেবে আমরা লিখে থাকি এন এ। একইভাবে দেখো আয়রন। আয়রনেরও কিন্তু প্রতীকটা হচ্ছে এফ আই, এটা হচ্ছে তার ল্যাটিন নাম থেকে। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। এই ফেরামের প্রথম দুটো বর্ণ দিকে খেয়াল করো এফ আর ই, সেজন্য আমরা আয়রনের প্রতীক হিসেবে লিখে থাকি এফ আর ই কে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো মৌলের প্রতীক লেখাটা কিভাবে, মৌলের প্রতীক কিভাবে লিখতে হয় বা মৌলের প্রতীক সম্পর্কে আমরা কিভাবে জানবো। খুবই সহজ, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর নিয়ে তার প্রতীক লেখা হয়ে থাকে। তোমাদের বইয়ের 77 পৃষ্ঠায় এরকম একটি ছক আছে, ছকে প্রত্যেকটা মৌলের পাশে ব্র্যাকেটের মধ্যে তার প্রতীক সম্পর্কে লেখা আছে। তোমরা একটু ছকটা ভালো করে লিখে নেবে। এখন আমরা জানবো সংকেত সম্পর্কে। দেখো সংকেত সম্পর্কে জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের মৌলের প্রতীক সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলের প্রতীক সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সংকেত লিখতে পারবো না। সংকেতের সংজ্ঞার দিকে একটু খেয়াল করি। কোন মৌল বা যৌগের অন্য সংক্ষিপ্ত রূপকে তার সংকেত বলে। আগে যখন আমরা প্রতীক করলাম, প্রতীকের বেলায় কিন্তু আমরা কখনো যৌগের কথাটা উল্লেখ করি না, সেটা ছিল কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে। কারণ প্রতীক সবসময় মৌলের হয়ে থাকে। সংকেতও কিন্তু মৌলের হতে পারে, কিন্তু সেখানে মৌলের অণুকে আমরা কাউন্ট করবো। সেখানে কিন্তু মৌলের পরমাণু না, মৌলের অণু ধরা হবে। মৌলের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো সংকেত। তাহলে মৌলের যদি আমরা পরমাণু লিখি সেটা হচ্ছে প্রতীক, আর যদি মৌলের অণুকে আমরা লিখি সেটা হয়ে যাবে সংকেত। উদাহরণ দেখি আমরা, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনের যদি আমরা অণু লিখি, আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু। তাহলে দ্বিপরমাণু মানে হচ্ছে এর দুটি পরমাণু মিলে একটি অণু গঠন করে। তাহলে হাইড্রোজেনের
দুটো পরমাণু মিলে হচ্ছে হাইড্রোজেনের একটা অণু। তাহলে হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। এবার আমরা লিখি অক্সিজেন। অক্সিজেনও কিন্তু একই রকম, অক্সিজেনও দ্বিপরমাণু। তাহলে অক্সিজেনের অণুর সংকেত হবে O2, কারণ অক্সিজেনের দুটো পরমাণু মিলে একটি অণু গঠন করে, সেজন্য অক্সিজেনের সংকেত হচ্ছে O2। ঠিক একইভাবে নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। নাইট্রোজেন অণু N2, তাহলে এই N2 হচ্ছে গিয়ে নাইট্রোজেনের সংকেত। এখন একটু খেয়াল করো, যদি আমরা শুধু এখানে H লিখতাম, শুধু O লিখতাম, শুধু N লিখতাম, তাহলে এগুলো কিন্তু কি প্রকাশ করছে? এগুলো কিন্তু হচ্ছে এই হাইড্রোজেনের একটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু, নাইট্রোজেনের একটি পরমাণু। তখন এই প্রত্যেকটাকে আমরা কিন্তু বলতাম এগুলা তাদের নিজস্ব প্রতীক। এবার যখন আমরা সেই মৌলটার আমরা যখন অণু লিখবো, যে H2, অক্সিজেনের অণু হয়ে গেলে হবে O2, নাইট্রোজেনের অণু হয়ে গেলে হবে N2, তখন কিন্তু সেগুলো হয়ে যাবে তাদের সংকেত। তাহলে আমরা মৌলের সংকেত সম্পর্কে যারা মৌলের অণুকে যেভাবে প্রকাশ করতে হয় সেটাই হচ্ছে মৌলের সংকেত। এবার আমরা জানবো যৌগের সংকেত। একের অধিক মৌল যখন পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয় তখন কিন্তু তারা যৌগ গঠন করে। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। তাহলে পানির সংকেতটা কিভাবে লিখবো আমরা? পানির সংকেত আমরা লিখতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রতীক সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আমি এখানে বলছি যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুই মৌল মিলে কিন্তু পানি গঠন করে। তাহলে এখানে হাইড্রোজেন আসবে আর অক্সিজেন আসবে। তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে গিয়ে H আর অক্সিজেনের প্রতীক হচ্ছে গিয়ে O। তাহলে এখানে আমরা লিখি H2O। এখানে দুই পরমাণু হাইড্রোজেন আর এক পরমাণু অক্সিজেন মিলে এক অণু পানি গঠিত হয়। তাহলে সেজন্য পানির সংকেত তাহলে আমরা কিভাবে লিখবো? H2O। ঠিক তেমনি যদি আমরা লিখি হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত, হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে এখানে কে কে আছে? হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। তাহলে HCl। আমরা জানি হাইড্রোজেনের প্রতীক H আর ক্লোরিনের প্রতীক Cl, এরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যাচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ, আর এটাকে আমরা লিখবো HCl। তো এখানে HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। একইভাবে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখানে তার মানে হচ্ছে এখানে কার্বন আছে আর অক্সিজেন হচ্ছে দুই পরমাণু। তাহলে এই যে CO2, এখানে কার্বন আছে এক পরমাণু, অক্সিজেনের আছে দুই পরমাণু, একত্রিত হলো CO2। এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। তাহলে আশা করি আমরা সংকেত সম্পর্কে বুঝলাম। এবার প্রতীক সম্পর্কে জানলাম আর সংকেত সম্পর্কে জানলাম এবং সংকেতের উদাহরণগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা খুব সহজে প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। কোন যৌগের সংকেত লেখার সময় কিন্তু অবশ্যই আমাদের যোজনী সম্পর্কে ভাবতে হবে। আমরা জানি যে একের অধিক মৌল পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তো যখন যৌগ গঠন করে প্রত্যেকটা মৌলেরই কিন্তু তাদের নিজ নিজ যোজনী আছে, নিজের যোজনী অনুযায়ী কিন্তু তারা যৌগ গঠন করে। তাহলে আমাদের যখন সংকেত লিখবো আমাদের কিন্তু অবশ্যই ওই যৌগে যে সকল মৌল আছে তাদের যোজনী সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। যদি আমি সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমাদের সংকেত লিখতে ভুল হবে। চলো আমরা যোজনের সংজ্ঞাটা দেখি। যোজনের সংজ্ঞা কি? কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। তাহলে এখানে আমরা কি লিখলাম? যে একটা মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেটি হচ্ছে কি সেই মৌলের যোজনী। তাহলে আমরা উদাহরণ দিই, যেমন পানি। পানির সংকেত তো আমরা জানি, পানির সংকেত হচ্ছে H2O। এটি হচ্ছে পানির সংকেত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের একটা পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাই না? এখানে অক্সিজেনের একটা পরমাণু আর হাইড্রোজেনের পরমাণু কয়টা? দুইটা। তার মানে অক্সিজেনের একটা পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে ওই যে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যা তাহলে কটার সাথে যুক্ত হলো? দুটোর সাথে। তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত? 2। আমরা যদি এটাকে এভাবে লিখি, দেখো আমি এখানে একটু চিত্রের মাধ্যমে দেখালাম। এটাকে বলা হয় মূলত গাঠনিক সংকেত। কিভাবে গঠিত হয়েছে তা প্রকাশ করাকে বলা হয় গাঠনিক সংকেত। এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন, এই যে মাঝখানে আমি এখানে দাগ দিছি
এটা বোঝাচ্ছে যে এদের সাথে হাইড্রোজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে বন্ধন বা বন্ড, এটাকে বোঝাচ্ছে এই দাগগুলোকে। এটাকে আবার আমরা হাত বলতে পারি, যেমন এখানে হাইড্রোজেনের একটা হাত, সে একটা হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে, এখানে হাইড্রোজেনের একটা হাত, সে ওই হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে। এবার যদি আমরা অক্সিজেনের দিক থেকে বিবেচনা করি, দেখো অক্সিজেনের এখানে হাত কয়টা? দুইটা, সে দুইটা হাত দিয়ে দুটো হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখছে। তাহলে যার যতটা হাত সেটি হচ্ছে কি তার জরুরি। তো এখানে অক্সিজেনের হাত কয়টা? দুইটা, কারণ সে তার দুটো হাত দিয়ে দুইটা হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অক্সিজেনের যোজনী 2। ঠিক একইভাবে এবার আমরা হাইড্রোজেনকে বিবেচনা করি। দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তার একটা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে রাখছে, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কত? 1। দেখো এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু তাদের নিজ নিজ যোজনী সংখ্যা অনুযায়ী, কারণ হাইড্রোজেনের যোজনী সে অনুযায়ী সে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনের যোজনী সে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এবার অক্সিজেন কিন্তু একাই দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত, সেজন্য আমরা বলি অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন আমাদের সংজ্ঞায় কিন্তু লেখা আছে যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে হাইড্রোজেনের সাথে একটা তুলনা করা হয়েছে। সেটা কেন? হাইড্রোজেন মৌলের এই যোজনীর সংখ্যা যেটা 1, সেটা কিন্তু অভিন্ন, মানে হাইড্রোজেনের যোজনী সবসময় 1। সেজন্য আমরা যখন যোজনীর সংজ্ঞা লিখি তখন আমরা হাইড্রোজেনের সাথে তুলনা করি, অন্য কোনো মৌলের যোজনী বের করতে গেলে সেটাকে আমরা হাইড্রোজেনের সাথে তুলনা করি। এবার আরেকটা আমরা দেখি উদাহরণ, হাইড্রোজেন ক্লোরাইড। আমরা এমনিতেই জানি হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে কি, আমরা সংকেত পড়ার সময় পড়লাম যে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। HCl। এবার এটাকে যদি আমরা গাঠনিক ভাবে লিখি, গাঠনিক উপায়ে লিখি, তাহলে সেটা হবে H, এইভাবে একটা দাগ হবে মাঝখানে, এটা হচ্ছে গিয়ে তার গাঠনিক সংকেত হাইড্রোজেন ক্লোরাইডের। দেখো এটা দ্বারা আমরা হাত বুঝাই বা বন্ধন, বন্ড। তাহলে এখানে দেখতে পারো যে ক্লোরিনের একটা পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে ক্লোরিনের যোজনী কত? 1। ঠিক তেমনি দেখো হাইড্রোজেনও কিন্তু একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের যোজনী তাহলে কত? হাইড্রোজেনের যোজনী যেটা বললাম, হাইড্রোজেনের যোজনী সবসময় 1 হবে, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। এই সবগুলো উদাহরণই কিন্তু তোমাদের বইয়ে আছে, তো তোমরা তোমাদের বই থেকে আরেকবার পড়ে নিবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তো যেটা এখানে যদি আমরা একটু গাঠনিক উপায় লিখি তাহলে সেটা হবে এইভাবে। এখানে দেখো হাইড্রোজেন কয়টা? 3টা, তাহলে এখানে আমরা লিখবো এটা হচ্ছে কি অ্যামোনিয়ার গাঠনিক সংকেত। এখানে একটু খেয়াল করি, অ্যামোনিয়ার সংকেত হচ্ছিল NH3, তার মানে একটা নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 3টা। আমরা এখান থেকেই বলতে পারি যে নাইট্রোজেনের তাহলে যোজনী কত? 3। এখানে একটু খেয়াল করে, এখানে কিন্তু নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের 3 দিকে 3টা হাইড্রোজেন আছে, তার মানে নাইট্রোজেনের এখানে হাত কয়টা? 1টা, 2টা, 3টা, সে তার 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখছে, তাই এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। আর খেয়াল করে দেখো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণু ওর একটা হাত দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখছে, অপর একটা হাইড্রোজেন পরমাণু তার একটা হাত দিয়ে নাইট্রোজেনের সাথে কানেক্টেড, তাহলে এখানে বলতে পারি আমরা হাইড্রোজেনের যোজনী কিন্তু 1। ঠিক আছে? তো আমরা আরেকটা উদাহরণে যেতে পারি, যেটা তোমাদের বই আছে, সেটা হচ্ছে মিথেন। আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনের সংকেতটা হচ্ছে কি CH4, মানে একটা কার্বন আর হচ্ছে কি 4 পরমাণু হাইড্রোজেন। তাহলে এটাকে যদি আমরা গাঠনিক ভাবে লিখি, গাঠনিক সংকেতটা হবে এইরকম, C আর চারদিকে 4টা হাত দিয়ে দিলাম, এবার প্রত্যেকটা দিকে আছে কি হাইড্রোজেন।
তার মানে কার্বনের একটা পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে কার্বনের হাত কয়টা? সে তার একটা হাত দিয়ে একটা হাইড্রোজেনকে, আরেকটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে, অন্য একটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে, এবং ফাইনাল আরেকটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনকে ধরে রাখছে। তার মানে এখানে কার্বনের 4টা হাত দিয়ে সে 4টা হাইড্রোজেনকে ধরে রাখছে। তাহলে এখানে কার্বনের যোজনী হচ্ছে 4। আর হাইড্রোজেন কিন্তু দেখো ওই হাইড্রোজেনের একটা হাত, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, তাহলে হাইড্রোজেনের যোজনী কিন্তু 1। ঠিক আছে? এবার সবসময় কি সবার যোজনী 1 থাকবে? না, যোজনী কিন্তু পরিবর্তনশীল, যোজনী কিন্তু ভিন্ন হতে পারে। যেমন হাইড্রোজেনের যোজনী কিন্তু সবসময় 1, সেটার কোনো পরিবর্তন হয় না, সেজন্য হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়। কিন্তু কার্বনের যোজনী কিন্তু পরিবর্তনশীল। তোমরা যদি তোমাদের বইয়ের 77 পৃষ্ঠার ছকটা দেখো, সেখানে দেখবে যে কার্বনের যোজনী কখনো দেওয়া আছে 2, মানে অধাতুর যে অংশটা আছে সেখানে কখনো কার্বনের যোজনী লেখা আছে 2, আবার যখন যোজনী 4-এর ঘরেও কিন্তু কার্বন আছে। এবার কার্বনের যোজনী যখন 4 হয়, সেটা আমরা একটু আগেই দেখলাম যে মিথেন যৌগ যখন গঠিত হয় তখন সেখানে কার্বনের যোজনী থাকে 4। এবার কার্বনের যোজনী 2 কখন হয় সেটা একটু আমরা খেয়াল করে দেখি। আমি একটা যৌগ লিখি, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এখন কার্বন মনোঅক্সাইড, তো কার্বন আছে এখানে, দেখো মনো আছে। গ্রিক ভাষায় মনো শব্দের অর্থ হচ্ছে কি 1। তাহলে কার্বন মনোঅক্সাইডের জন্য কার্বনের সাথে অক্সিজেন কয়টা থাকে? 1 টু CO। এই কারণে এখানে একে বলা হয় কার্বন মনোঅক্সাইড। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কার্বন আর একটা অক্সিজেন। আমরা কিন্তু যখন পানি সংকেতকে যখন আমরা রাসায়নিকভাবে লিখছিলাম তখন দেখছিলাম যে পানিতে কিন্তু অক্সিজেনের যোজনী কত। এখানে আমরা এটাকে রাসায়নিক সংকেত আমরা এভাবে লিখতে পারি। তার মানে এখানে কি হলো, অক্সিজেনের তোমরা যোজনী জানি 2। তাহলে এখানে দেখো অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। সে 2 হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত হচ্ছে। আবার আমরা কিন্তু জানি কার্বনের যোজনী 4, কিন্তু এখানে দেখতেছি আমরা কার্বনের কত? 2। তার মানে কার্বনের যোজনীটা পরিবর্তনশীল। কার্বনের যোজনী, এই কার্বন মনোক্সাইড যৌগে কিন্তু কার্বনের যোজনী হচ্ছে 2, আর অক্সিজেনের যোজনীও কিন্তু 2। একটু মনে রাখবে যে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজনীও 2। আর আমরা যখন আগে মিথেন দেখলাম, মিথেনে কিন্তু কার্বনের যোজনী ছিল 4। এবার আমরা আরেকটা দেখি, কার্বন ডাই অক্সাইড। গ্রিক ভাষায় ডাই কথার অর্থ হচ্ছে গিয়ে 2। এটাকে অনেক সময় তোমরা হাইফেন দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে, এটা আমাদের জানা, CO2। গ্রিক ভাষায় ডাই অর্থ 2, তার মানে এখানে অক্সিজেন আছে 2টো। এখন দেখো এখানে একটা কার্বন কিন্তু 2টো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। একটা কার্বন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা। আমরা প্রত্যেকটা অক্সিজেনের কয়টা করে হাত থাকবে? 2টো করে। তাহলে এখানে সে একটা অক্সিজেনের পরমাণু তার 2টো হাত দিয়ে কিন্তু একটা কার্বনকে ধরে রাখছে, আবার অপর অক্সিজেন পরমাণু তার 2টো হাত দিয়ে সে কার্বনকে ধরে রাখছে। তাহলে এখানে কার্বনের হাত কয়টা হলো? কার্বনের হাত কিন্তু এখানে আছে তাহলে 4টা। আর এখানে বলা যায় যে কার্বনের যোজনী 4, আর এখানে হচ্ছে গিয়ে অক্সিজেনের যোজনী 2। এখন তোমরা একটু খেয়াল করে থাকবে যে আশা করি তোমরা এখন যোজনী সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার। তোমাদের বইয়ের 77 পৃষ্ঠায় যে ছক আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে প্রথমে অধাতুর যে মৌলগুলো আছে সেগুলো এবং তার যোজনী সংখ্যা অনুযায়ী তাদেরকে ছক করা আছে। যেমন যোজনী 1-এ কারা কারা আছে, যোজনী 2-এ। তোমরা একটু খেয়াল করে দেখতে পারো এখানে যে আয়রনের কিন্তু যোজনী এখানে ধাতু হিসেবে আয়রনের যোজনীও কিন্তু এখানে দুইটা ছকে আছে। প্রথমে 2টা কলামে আছে। প্রথমে হচ্ছে যোজনী 2 যেখানে আয়রনের সাথে লেখা আছে আস, এবং আরেকটা জায়গায় আছে যোজনী 3 যেখানে সেখানে আয়রনের সাথে লেখা আছে যেমন ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, এইভাবে। তাহলে আয়রনের যোজনী যখন আসলে 2 থাকে তখন সেটা হয় যে ফেরাস, আবার আয়রনের যোজনী যখন 3 হয়ে যায় তখন সেটাকে আমরা বলা হয় ফেরিক। তো এটা একটু বলার ছিল। ঠিক তেমনি তোমরা দেখতে পারো কপারেও আছে, কপারের সাথে আস এবং কপারের সাথে ক্লিক। কারণ কপারের যখন আমরা যোজনী বলি তখন আমরা ওইভাবে বলি কিউপ্রাস অক্সাইড বা কিউপ্রিক। তো সেই জন্য আর কি আজ কথাটা আছে। আর এই কথা ছিল আজকের আলোচনা। তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু পড়ে ফেলবা, আর বই থেকে
আবার একটু রিড আউট করে নিবা। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা। ধন্যবাদ সবাইকে।